আকাশবাণী কলকাতা খবর পড়ছি শ্রী প্রবীর সরকার। আজ রাষ্ট্রপতি ভেঙ্কটগিরির হাত থেকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট ভাস্কর শ্রী রামকিঙ্কর ঘোষ। বিষয়গুলো কি হ্যাঁ আমার গবেষণার বিষয়গুলো আমাকে আচ্ছা বেশ বেশ কিন্তু অনেক অনেক ঝক্কি পথ হবে কিন্তু অনেকগুলো দিন আসতে হবে আর আমার শরীরটাও ভালো যাচ্ছে না মা হ্যাঁ কদিন ধরে একটু কাশিটা হচ্ছে কাশির আওয়াজটাও শুনে বোধহয় তোমার খুব একটা ভালো লাগছে না ঠিক আছে দেখি আমি তোমাকে কতটা সাহায্য করতে পারি বলো দেখি কি জানতে চাইছো তুমি ছোটবেলা দেখো আমার ছোটবেলা সম্পর্কে সবাই এত বেশি জানে যে মাঝে মাঝে আমার মনে হয় যে ওগুলোর বেশিরভাগটা আমি নিজেই জানি তবু যদি শুরু করি তাহলে আমাকে শুরু করতে হয় আমার বাঁকুড়ার অনন্ত জ্যাঠাকে হ্যাঁ অনন্ত জ্যাঠা বললে অনন্ত জ্যাঠাই বলতে পারো আমার মুক্তি করার গুরুদেব আমার হাতে করে দিয়েছিলেন আমার বয়স তখন কত হবে 12 কি 13 বছর বয়স করত সেই বয়স থেকেই আমি অনন্ত জ্যাঠার ছোট ছোট রাতের পর রাত জেগে জেগে আমি ওই অনন্ত জ্যাঠার পাশে বসে ছবি আঁকা করেছি আর অনন্ত জ্যাঠা হোক ওই রকম রাত জেগে মুক্তি করেছে হ্যাঁ এইরকম একটা জীবন দিয়ে আমার শুরু করতে পারে এবার সেদিন কি হয়েছিল জানো সেদিন সারা রাত আমি অনন্ত জ্যাঠার ওখানে বসে বসে আঁক করছি আর আমার পকেটের মধ্যে রয়েছে আমার নাপিত বাপের ওই নুরুলটা নিয়ে আমি আসলে গাছে মাঠে ঘাটে মাটিতে ওই নদীর ধারে বাড়ির চরে আমি নানা রকমের গাছ গরু পাখি এসব অনন্ত জ্যাঠা মূর্তি করছে আর ওই 12-13 বছরের কিঙ্কর এখানে বসে বসে আঁক করছে সারা अरे चटा अरे ये অন্ত चटा কি হয়েছে কি শুন না মুখে একটু পৃথিবী করতে দে না রে না কাল থেকে মাটিতে ছেড়া দিয়ে রেখেছি আঁকা হয়ে গেছে আরে পরে ঠিক আছে নতুন রেলগাড়ি দিন তো এসেছি এই দুটো নিয়ে কাল দেখে এসেছি এই একটা জিনিস দেখবি এটা নুরুল বাক্তা লাভ বলে নিয়ে এসেছি নুরুল দিয়ে দু গাছা গরু আঁকা করেছি শুন না মুখ আসলে একটু মূর্তি করি একটু সিরিয়ালে তোকে একটা বিড়ি ধরাই দিই এটা কিঙ্কর
তুই কি আর লেখাপড়া করবি না? বাপ দাদার মতো লাগতে হবি না? মূল আঁকি দিয়ে লাভ বাবা মূল আঁকা করতে আর এই মূর্তি ঘুরতেই ভালো লাগে কথা। আচ্ছা জ্যাঠা কার কাছে এই মূর্তি ঘরের পা দিচ্ছিস যে এই মুখে সে শিখাই দিবে? রামাই ফটো আচ্ছা পুরো রামাই পুরো ঘর কোথায়? রামপুর। গুরু আমার চেয়ে বেশি বড় ছিল না। পারফেক্ট সম্পর্কে পিটাপিটি হয় না, 10 বছরও হয় না। তখন করতাম পক্ষে বউ আর ছোট বোনের সাথে আমি আবার গাদি ছি বইয়ের একটা বিটি আছে। গুরু আর দু বইয়ের মিলন হয়েছে। কি কর গুরু সাকৃতি করেছি বটে, কিন্তু বার মতো আঁকতে পারে না। আমার পৃথিবী করতে জানতো, পাথর দেখতো আর বলতো বলতো আর পাথর কেটে পৃথিবী গড়াতো। আগেই ঘর নিলাম হয়েছে। ঠিক আছে, তুই পৃথিবী গড়া কর, মুই একটু চা বানিয়ে নিয়ে আসি। ঠিক সন্তান, তুই এখানে এসে রাতে বাড়ি যাচ্ছি, এখানে ঠাকুর করা করছি, তুই দিমাগ করা তোমার লড়ু দিয়েছিস কিন্তু লুডু দিয়েছি স্কুলে যাবি তাই না মোর স্কুল যাব না। স্কুলে যাবে তাই তোকে কে খাবে কে পড়াবে? স্কুলে যাবে তাই চল 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 স্কুলে চল বলে জ্যাঠা ও জ্যাঠা আমি জ্যাঠা ও জ্যাঠা আমি যাব না, আমি যাব না, জ্যাঠা আমাকে বাঁচাও ও জ্যাঠা জ্যাঠা। বাপ আর মাটার জন্য ওই ফাইটারাজি অবস্থা হয়েছে, একেবারে ছড়ে গেছে। হ্যাঁ আসুকা উচ্চা আমরা আমি গুটাই দেব আর মাঝে দাম আলাদা করে দিব। আরে ইমামিকে দেখো এখনো ঘুমাচ্ছে। আরে ইমামি তোর গতরে কি আছে রে? অসুখ ছাড়তেই চায় না, সারা বছর ধরে খালি গোগান নিয়ে গোগান। সাদে কিনিকে বসার পরে কুকুর ধারে যেতে হয়, বেসামা গিলে ঘরে রে। সমান হয় রে মা, খেলে না খেলে সংসারটা কাটায় না আমি দিতে ইচ্ছা করে। কি করেছে বাপ জানিস? কি লড়ুন দিয়ে চলে গেছে। এই সকালবেলা উঠে আমি যাব ও দাড়ি কাটতে রামানন্দের বাড়িতে, লোক কেটে দিতে হবে তো। দেখি লুরুন লাই রাত্রি ঘরকে বেড়ে নাই আর যেটা বলে যাবো না, স্কুল যাবো না। কিভাবে হবে জায়গা নাওয়া খাওয়া বন্ধ করে দিতে হবে, জানো তাই তাই কোথায় যায় বাপ? কোথায় যায়? কি কোনো খারাপ জায়গায় যায় বাপ? ওই অনিল বরণ বাবুকে ডাক্তার খানে গিয়ে সদস্যের পুষ্টার পুষ্টার এমনি বলে দিলুম
একদিন ওর জন্য আমাদের সকলকার হাতে হত্যাটা করতে হবে। হ্যাঁ মুসাই মুখে অহিংসাটা করেছে ওরাতে পোস্টার আঁকা করতে পোস্টার লেখা করতে মুসাবো পোস্টার লেখা করব সব কিছু করব তু ব্রিটিশদের ইংলিশ থেকে তাড়াতেই হবে। অনন্ত জায়গায় ওর মাথাটা খেয়েছে, ওই ওর কার বটে। আজ থেকে ওখানেই থাকবি, ওখানে খাবি, ওখানে খাবি, ওখানে উঠবি। দারিদ্র দারিদ্র তো একটা অভিশাপ। এই অভিশাপে কত সংসার ভেসে যাচ্ছে, এর থেকে তো মানব জাতির মুক্তি নেই। কিন্তু দেখো এই অনন্ত জায়গায় কিন্তু আমাকে আমার দুয়ারটা খুলে দিয়েছিল। অনন্ত যেটা না থাকলে আমি এই মূর্তি আঁকা ঘোড়া এসব তো অনেক দূরের কথা, শান্তিনিকেতন অব্দি পৌঁছানো অনেক দূরের কথা। সময়ের স্রোতে স্রোতে আমার জীবনটা যে কোথায় দিয়েছে। আমাদের গন্ধেশ্বরী নদী, আমাদের বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী আমাদের বাংলা ভাষায় কোথায় কোথায় যখন বান আসতো না, তখন তখন যে কি দুর্বিগ্রহ অবস্থা হতো আমাদের সকলে সে বলে বোঝান। ওই জেনে বস্তিদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। ওই অনন্ত জায়গায় আমাকে নিয়ে গিয়ে ওদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিয়েছিল। আমার খুব বন্ধুত্ব ছিল। আমার এক বন্ধুর কথা এই মুহূর্তে মনে পড়ছে, মাধব। ওই বানের সময় এমনিতেই আমাদের দারিদ্র, কিন্তু তবু তার মধ্যে ওই পরিবারটা উঠে এসেছিল আমাদের সঙ্গে। কতদিন একসঙ্গে কাটিয়েছিলাম। আর আমার ওই বন্ধুটার সঙ্গে চলে যেতাম মাছ, একটা ডিঙি নৌকোয় বসে আমরা টানা 5 দিন মাছ ধরেছিলাম। ও নানান কায়দায় মাছ ধরছে আর আমি বসে 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 দেখছি। ওই যে পাশে জঙ্গল, ওই জঙ্গলটাকে যেন আমার মনে হতো ওই মাধব একেবারে নিজের হাতের তালুর ওপরে রেখে নিজের ছোটবেলার ঘরদরের মধ্যে ছিল। জলে ওঠা বুলবুলি থেকে বলে দিতে পারে ওখানে কি মাছ আছে। মানে নদীর সঙ্গে নদীকে নিয়ে ওদের এত কথা, অথচ মানুষের ভিড়ে যেন জীব নেই, একেবারে পাথর। বেঁচে আছে কিনা জানি, কিছুই করতে পারবি ওদের জন্য। আমার ইচ্ছে ছিল আমার বাঁকুড়া বাসীদের জন্য ওখানে একটা আর্ট ম্যাগাজিন ওই করে উঠবো। আর এই এক একটা পুরস্কার আমাকে আমার অক্ষমতার সামনে একেবারে স্পষ্ট করে দাঁড় করিয়ে দেয়। পুরস্কার বুঝলে, পুরস্কার। হ্যাঁ বলো বলো বলো। আমি একাই বলে যাচ্ছি তার মধ্যে। বলো আর কি জানতে চাও? চলো বলো তো। স্যার, হ্যাঁ আপনার শান্তিনিকেতনে আসা কিভাবে? ওই যে বললাম শান্তিনিকেতনে আমার দুয়ার খুলে দিয়েছিলেন বলতে গেলে আমাদের বাড়িতে রামানন্দ চট্টোপাধ্যায় উনি নিয়ে এসেছেন। হ্যাঁ, রামানন্দ চট্টোপাধ্যায় ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেছে। এমনি তার সংসারে খুব অশান্তি ছিল, কিন্তু তিনি কোথায় আমাকে
আমাকে আবিষ্কার করলে, আমার যেন নব জন্ম দিয়েছ ওটা। আমাদের এই গ্রামের বাঁকুড়া অঞ্চলে তখন চলছে ভাদু পরব। হ্যাঁ, সেই ভাদু পরবে একবার একবার আমাদের বাড়িতে খুব খুব করে উৎসব হয়েছিল, মানে অনেক মানুষজন এসেছিল সেখানে। সেই অনেকদিন মাঝে মাঝে হয়তো একটু মাংস রান্না হতো কোনোদিন বাড়ি, তা না হলে ওই কেড়ি গুগলি, হাঁসের মাংস, এইসব। তা সেদিন হাঁসের মাংস রান্না হয়েছিল, বুঝলে? হাঁসের, হ্যাঁ। আর বাড়িতে যখন চলছে ভাদু পরব, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। ধন্য হয়ে যাবো, ধন্য হয়ে যাবো। তোমাকে ওখানে ভর্তি করবে। আমি কালই যাবো, ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমি, তুমি এক কাজ করো, তোমার সমস্ত আঁকা, সমস্ত মূর্তি, এই সমস্ত নিয়ে তুমি কালই শান্তিনিকেতন চলে যাও। ওখানে কলা ভবনে নন্দনাথ বসু আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর আছে, ওনাদের কাছে আঁকা শিখলে তুমি আরো উন্নতি করতে পারবে। না না, এর জন্য তোমাকে কোনো খরচ করতে হবে না, সব ব্যবস্থা আমি করব। কি চন্ডী, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, মূল কোনো আপত্তি থাকবে কেন? আপনি যা করবেন ভালোর জন্যই করবেন। গোপালজি ওয়েল করলেন, আপনার নজর পড়েছে মোর বিচার করে।
আরে না না, আমার জন্য নয়, তোমার ছেলে নিজ গুণে সে তার মঙ্গল কামনা করে নেবে। আর আর সে গুণের পরিচয় তো এই স্বদেশী মেলায় শুধু আমি কেন হে, ওই গুরু সদয় বাবু, তারপর আচার্য প্রফুল্লচন্দ্র রায় সবাই দেখেছে। আমি আমি জানি তোমার পারিবারিক ভিত্তিতে ও হাত পাকাই নাই বা পাকানো, দেখাই যাক না কি আছে ওর কপালে। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি কাল সকালে অবশ্যই আমার সঙ্গে দেখা করো, কিছু টাকা দেবে। আর আমার একটা পশমের কোট আছে, পুরনো হলেও ওর শীতকালে কাজে লাগবে, কেমন? ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। গাড়ি রওনা দাও শান্তিনিকেতনের পথে। মাস্টারমশাই আসবো? কে কে তুমি? রামকিঙ্কর প্রামাণিক। আরে এসো এসো এসো, একবার মাথার ওটা নামিয়ে রাখো। ঠিক আছে, ঠিক আছে। ও রামাখন্ড বাবু তোমাকে পাঠিয়েছেন বুঝি? বেশ। তা বাবা রামকিঙ্কর, তোমার এই কুণ্ডলিতে কি আছে? এই যে আমার জামা কাপড়, বিছানা কিছু নিয়ে এসেছি, চাদর, আর আমি যা আঁকা ছোটা কান করেছি সেটা। এই একবার দেখি দেখি দেখি। কি দেখেন? বাহ, ভারী সুন্দর তো। বাহ। আচ্ছা কিঙ্কর, তোমার এই তেল রঙে আঁকা ছবিগুলো দেখে তো মনে হচ্ছে বিলিতি কোম্পানির তেল রং। তুমি কি বিলিতি কোম্পানির রঙে ছবি আঁকো? না, মূল অর্থ ওই বাঁকুড়া চাকরি মশাই আমাকে কিনে দিয়েছে ওই কলকাতা থেকে। হ্যাঁ, ওনাদের ওই স্বাধীনতা সংগ্রামের নেতাদের ছবি আঁকা করে দিত। আর তাছাড়া প্রথম থেকে মানে তারও আগে ঘোড়া থেকে আমি ওই বাক্স পেটরা সাইনবোর্ড, তারপরে ঘোড়া গাড়ি যে তেল রং করে সব তেল রং করা দিয়ে আমার আঁকেছি। তুমি কি শুধু বিলিতি কোম্পানির তেল রঙে ছবি আঁকো নাকি অন্য কোনো রঙের ছবি আঁকো? অন্য রঙেও আঁকি, বিদ্যুৎ কোম্পানির তো পয়সা থাকে। ওই মাস্টারটা এই সাইড। আচ্ছা বেশ, ভালো আছে। আপনি বসে পড়ুন। ভালো আছে তো সব? বলছি আমাদের কলা ভবনের মাসুষ্টির কৃপা কেমন? আজকে বেশ ভালো। এই বছরের শেষের দিকে তো আমাদের ৩-৪ জন চাকরি পেতে চলেছে। নতুন বছরের শুরুতেও বেশ কয়েকজন ছাত্রছাত্রী আসবে, চিঠিপত্রে তারই আভাস পেয়েছি মাস্টারমশাই। বেশ। তুমি কি জানো ধীরে, আমাদের বাংলার ঘর গৃহস্থালিতে না একটা প্রবাদ আছে, ওই নারকেল কাঠির ঠ্যাংরা ঘষতে ঘষতে না এটা বড় হয়ে যায়। বংশবৃদ্ধিও একদিন দেখবে আমাদের এই বিশ্বভারতীয় একবারে কলেবরে বড় হয়ে উঠবে। মুশকিলটা কি জানো?
বংশবৃদ্ধি হলে তার জটিলতাও হয়। তখন তার আলো সামলানো বড় কঠিন হয়ে পড়ে, বড় মুশকিল। কথাটা বুঝি ওই বাংলার রামানন্দ বল ছেলেকে এখানে পাঠানোর কথা এই সেই ছিল। রামকুমার এটা রামকিঙ্কর কামানি। রামকিঙ্কর, বাহ, এই নাম তো তোমার। তা কিঙ্কর মানে কি জানো? আইটা বৃত্ত। ঠিক। রামকিঙ্কর মৃত কারোর বৃত্ত নয়, তাই তো? মৃত কারোর বৃত্ত নয়। আচ্ছা, তুমি তোমার খুব ভালো আঁকো, সেই আঁকা কিছু এনেছো? হ্যাঁ মাস্টারমশাই, এইখানে একটু আগে আমি দেখছিলাম। বাহ, চমৎকার। হ্যাঁ, চমৎকার তোমার হাতের কাজ, এবারে পাকা শিল্পীর মতো। বাহ বাহ। তো রামকিঙ্কর, তুমি কি প্রথম থেকে এরকম তেল রঙে আঁকো? না না না, প্রথম থেকে আইকো কেন? আমি তো নিজের রং তৈরি করতাম। নিজে ওই যে পুঁই পিটুলি চিপে দিলে যেমনি রং বেরোয়, ওটাও ব্যবহার করেছি। কখনো কখনো ওই যে চুনামাটি ওটা দিয়ে সাদা রং করেছি। সবুজ পাতা ঘষে ওটাকে চেপটে গলিয়ে দিয়ে একদম সবুজ রং হয়েছে। আর ওই যে ছাগল আছে, ছাগলের ঘাড়ে লোম দিয়ে তুলি বানাইছি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। কিন্তু এই যে ময়ূরের যে পালক, এই যে সোনালি রং, এর রং তুমি কোথা থেকে পেলে? সোনার কবকে তো সে রং নেই। ওই পোড়া পাথরের ওখান থেকে এই রংটা পেয়েছিল। ওখানে কোনে কোনে সোনা লুকাই থাকে, ওই সোনা জল চুইয়ে এরকম রং দিয়েছে। বাহ, চমৎকার। আচ্ছা, ঠিক তো? তুমি মানুষের মুখ কিভাবে আঁকবে? মানুষের হ্যাঁ, যে মানুষকে একা করতে হবে, ওর চারপাশে যা কিছু থাকবে ওই সকল লাগবে, ওগুলোও টুকু রাখতে হবে। তবে মানুষটার একটা গঠন উপর থেকে হবে, উপর। কিন্তু মানুষটার আসল চেহারাটা হবে ওর ভিতরে, ওর অন্তরে থাকবে ওই মানুষটার আসল চেহারা। মানে এরকমটা যেন না হয় যে কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার মতন যে সেজে গুজে গেলাম, তারপরে বাজনা শুনলাম, ভালো মন্দ খেলাম, কিন্তু কার সঙ্গে কার বিহাটা হলো সেটাও জানা হলো। আচ্ছা, এই যে তুমি রং তুলি দিয়ে ছবি আঁকো, কোনদিন তোমার মনে হয় যে এই যে রং তুলি দিয়ে ছবি এঁকেছো মনন থেকে, সেই ছবিটা সম্পূর্ণ মুছে দিয়ে আবার নতুন করে কিছু সৃষ্টি করতে মনে হয়? কেন পারবো? মনে হয় তো পারবো, আমি পারবো। তুমি যেমন সৃষ্টিও করতে পারো, আবার তোমার সেই সৃষ্টিটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে আর একটা সৃষ্টি করতে পারো। পারি তো। আপনি কি ঠাকুর দেবতার কথা বলছেন? না, আমি ঠাকুর দেবতা নই। কিন্তু আমরা সকলেই তো দেবতার অংশ, তাই না? তুমিও তো দেবতার অংশ। দেবতা যেমন তার মন থেকে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ সৃষ্টি করে, আলাদা আলাদা ছবি তৈরি করে, কেমন করে রং তুলি দিয়ে তোমার ইচ্ছে, তোমার মনে আচ্ছা, বলো আমাদের বিশ্বভারতী এই সময় কেমন লাগছে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে কি, মনে লাগছে একটা আন্ধার থেকে আলোতে এসে দাঁড়ায় না।
শরীরটা খুব হালকা লাগছে শরীর খুব হালকা লাগছে শুনছো শুনছো তোমরা ওর কথা? ও নাকি অন্ধকার থেকে আলো এসেছে। হ্যাঁ, এরকম একটা দিনে ওকে আমাদের একটা গান শোনাবে না? গাও একটা গান, একটা গান শোনাবে। তুমি চুপ করে আছো, তুমিও গাও ওদের সাথে। তুমি তাই বল হ্যাঁ, আর মাস্টারমশাই আমরা গাইতে হবে না কিন্তু মাস্টার মশাই আমি কেমন করে গাইবো? আমি তো গান কোনোদিন শিখিনি, গান তো জানি না। জানি না তো কি হয়েছে, ওদের সাথে বলা যাবে না। গাও, গাও গান, কি গান? গাও। নিসার সপন ছুটলো রে, ছুটলো রে, টুটলো বাঁধন, টুটলো রে। তোমরা হাসছো? হ্যাঁ, কি সুন্দর বাঁকড়ি ভাষায় গান গাইলো। তোমরা গাও, বাঁকড়ি ভাষায় গান গাও ওর সাথে। গাও, গাও সবাই। চমৎকার, চমৎকার নাম কি বল? চমৎকার, চমৎকার, খুব সুন্দর। কিন্তু শুধু এই বাঁকড়ি ভাষায় গান গাইতে তো হবে না, তোমাকে আমাদের এই বিশ্বভারতীর ভাষা শিখতে হবে, কলকাতার ভাষা শিখতে হবে। শিখো কি? শিখবে তোমাকে সব শেখাবে, এই বিশ্বভারতী তোমাকে সব শেখাবে। যখন একবার এখানে এসেছে হাইবত, হাইবত, হাইবত। এমন দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে আমার প্রিয় বাংলাবাসী, পরাধীনতার চেয়ে বড় অভিশাপ আর কিছু নেই। স্বাধীনতায় মানুষের জন্ম। আমাদের প্রিয় নেতা গান্ধীজি আজ কারাবন্দী। তার মুক্তির দাবিতে আমরা সারা দেশ জুড়ে হরতাল পালন করব। ইংল্যান্ডের যুবরাজ আসছে পরশুদিন কলকাতায়। আমরা বুঝিয়ে দেব সিরাবাদের যুবরাজরা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আসুন 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 আমি বলবো আসুন 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 কিঙ্কর কিঙ্কর দেখ দেখ কিঙ্কর কাকে এনেছি দেখ কেমন আছো কিঙ্কর? ভালো আছি, ভালো আছি একটা। ঠিক আছে, ঠিক আছে, শোনো। শোনো, ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস আসছেন কলকাতায় পরশুদিন, মানে 21শে ডিসেম্বর। সেই ইংল্যান্ডের যুবরাজ হতে পারে আমাদের নয়, কিন্তু আমরা যেহেতু ব্রিটিশ সরকারের প্রধান, তাই ওরা চায় আমরাও তাকে যুবরাজ হিসেবে মানি, কিন্তু আমরা তো মানব না। আমরা এর বিরুদ্ধে হরতাল করব, আমরা গোটা বক্তা জুড়ে হরতাল করবো এবং আমরা সমস্ত বাজার, হাট, স্কুল, কলেজ সবকিছু বন্ধ করে দেবো। বুঝতে পারছো? বেশ, গান্ধীজি
গান্ধীজি এখন এই মুহূর্তে ছিলেন, আমরা তার বিরুদ্ধে অবস্থান করছি, কিন্তু এবার কিন্তু তোমার একটা বিরাট বড় দায়িত্ব আছে। কি? তোমাকে পোস্টার আঁকার সঙ্গে সঙ্গে লেখা এবং সেই সঙ্গে ছবি রাখতে হবে। আচ্ছা, শুনলাম তুমি নাকি শান্তিনিকেতনে ভর্তি হয়েছ? আজ্ঞা ছুটতে এসছো নাকি? আজ্ঞা হ্যাঁ বেশ, টাকা গেছি বেশ, তাহলে কালকে রাতের মধ্যে সমস্ত পোস্টার লিখে এবং ছবি এঁকে দিকে দিকে বিভিন্ন দেওয়ালে টাঙিয়ে দিতে হবে বাক্য। আচ্ছা, চকতলা, মুন্দিরতলা এবং বাজার, কলেজ, এই সমস্ত জায়গার দেওয়ালে তুমি লিখে টাঙিয়ে দেবে। কি পারবে তো? হ্যাঁ এইবার দেখ সাবাস সাবাস। আচ্ছা, তোমাকে পোস্টারে কি কি লিখতে হবে ভবানী বলছো? ভবানী তোকে কি কি দেখতে হবে? এই যে ইংল্যান্ডের যুবরাজ ভারত থেকে দূর হলো, আচ্ছা ইংল্যান্ডের যুবরাজ ফিরে যাও অবিলম্বে গান্ধীজির নিঃশর্ত মুক্তি চাই। আর স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। প্রত্যেকটা পোস্টারের নিচে লিখে দিতে হবে জাতীয় কংগ্রেস। আর একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা অনিল বাবু, ছবিটা কি আঁকা যায় বলুন তো? রামকিং কাকা আমাদের ভালোই ছবি তুমি তোমার মাথায় যদি কিছু থাকে কি করবো? ওর মাথায় একটা ছবি আসছে, বলো শুনি। ওটা যদি আঁকতে পারি, একটা ভারত মাতার ম্যাপ আঁকবো, আর ও ম্যাপটা চারিপাশে শিকল দিয়ে বাঁধা, শৃঙ্খলিত ভারত। অসাধারণ আইডিয়া। আচ্ছা, ভারতবর্ষ আষ্টে পৃষ্ঠে বাঁধা, আজকে পৃষ্ঠে বাঁধা শিকল দিয়ে। আচ্ছা, কিন্তু একটা কথা বলো তো, এই ছবিটা মানুষের কাছে স্পষ্ট করতে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস, আরো গভীরভাবে সেই বিষয়টা যাতে মানুষ বুঝতে পারে, সেটা আর কোনো যে আইডিয়া আছে সেটা বলো। বলো মাথায় আসছে পুজো ভারতের ম্যাপটা ঠিক দেখ, ওর ভিতরে একটা বলিষ্ঠ পুরুষ মূর্তি থাকবে, একটা বলিষ্ঠ পুরুষ মূর্তি। হ্যাঁ, আর ওই বলিষ্ঠ পুরুষ মূর্তিটাকে একটা ময়ার সাপ একদম পেঁচিয়ে রেখেছে, একদম পেঁচিয়ে কাবু করে দিয়েছে। হ্যাঁ, একদম কাবু করে দিয়েছে। কিন্তু ওই ময়ার সাপটা আক্রমণ থেকে ওই বলিষ্ঠ পুরুষটা খুব আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে মুক্ত করার, কিন্তু পারছে না। কিন্তু ওর চোখে ময়ার সাপটা নাই, ওর চোখে আছে ভারত মাতার শিকল। ওই ভারত মাতার শিকলটা ও দেখতে পাচ্ছে, কিন্তু ময়ার সাপটা নয়। ও আপ্রাণ চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসার, আপ্রাণ চেষ্টা করছে। সাধারণ কি করে এত মাথায় এলো রে? কল্পনা শক্তি প্রশংসা না করে পাচ্ছি না। একটা মানুষ ছবি আঁকতে পারা এক জিনিস, কিন্তু একটা ছবি কেন আঁকবো, জন্য আঁকবো? সত্যি তুমি যাই হোক, আজকে রাতের মধ্যে তার সমস্ত পোস্টার লিখে, সমস্ত ছবি লিখে দিকে টাঙিয়ে দাও, যাতে কালকে সকালের মধ্যে আমরা সমস্ত অধিবাসী সেই সমস্ত পোস্টার গুলো দেখতে পাই। কি পারবে তো?
আইকানে রামকিঙ্কর। ও তুই। আজ্ঞা, আপনি আমাকে ডেকেছেন, দেখা করতে বলেছেন? আজ আমি সকালে মন্দির বাড়িতে গিয়েছিলাম, কানে এসেছিল আগেই। তা তুই ঢোকার মুখে কি করেছিস ওটা? আজ্ঞা, একটা মূর্তি। সে তো আমি জানি, কিন্তু মূর্তিটা কিসের, কি করেছিস ওটা? আজ্ঞা, আমি জানি না। তুই জানিস না যে তুই কি তৈরি করেছিস? জানি, কিন্তু বোঝাতে পারি না। আমি তো আমার নিজের জ্ঞান দিয়ে নিজেই বুঝতে পারিনি। আমার স্বপ্নের ঘোরের মধ্যে ওই মূর্তিটা এসেছিল, ওকেই আমি ধরতে চেয়েছি। সেই মূর্তির মধ্যে কি কোনো প্রাণী আছে? আছে, অথচ নেই। আমি জানি একটা মেয়ের মূর্তি দেখছি, মুখটা নামানো। হয়তো কাউকে চুমো খাবে বলেই মুখটা নামিয়েছিল। তুই পাখি কি উড়ে যেতে চায় আকাশে? পাখাটার যেন সেই রকম তুলে দিয়েছে। একটা মেয়ে পাখি হয়তো তার বুকের নিচেই আছে। সব মিলিয়ে সেখানে কি কিছু আড়াল করে রক্ষা করার ব্যাকুলতা আছে? মমতা কিংবা আত্মি? আমি জানি না বাবা ঠাকুর, আমি জানি না। ওরা এসেছিল আমার কাছে প্রেমের রূপ ধরে, ভালোবাসায় আর ব্যথায়। ওরা এই আকাশের নিচে পৃথিবীর মানুষের কাছে ধরা দিতে চায়। হ্যাঁ, পৃথিবীর মানুষের কাছে ওরা ওরা কেউ সম্পূর্ণ নয়, আবার অর্ধেকও নয়। পাশের ঘরে বা আশেপাশে কেউ আছে কিনা দেখ তো। আগে কাউকে দেখতে পাচ্ছি না। শোন, কাছে আয়। তুই তোর মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরিয়ে দে। তোর মূর্তিরা যে রূপেই তোর কাছে আসুক না কেন, তাদের তুই সর্বত্র ছড়িয়ে দে। আর শোন, যা ধরবি গোড়ার থেকে শক্ত করে ধরবি আর শেষ করবি। পেছন ফিরে তাকাবি রে, একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি। বুঝেছিস? কখনো পেছন ফিরে তাকাবি রে। এবার যা, চলে যা। বাবা ঠাকুর, দিকে মিশবে। এরপর আর পেছন ফিরে তাকাই, দেখি নাই ফিরে। মেতে উঠলাম সৃষ্টি সুখের উল্লাস। আমার 21 থেকে 45 বছরের জীবন যৌবন, একদিকে শিল্প সৃষ্টির সুকঠোর সাধনা, আর একদিকে তারই প্রচন্ড বিরোধিতা। একসময় লড়াই করেছি দারিদ্র্যের সঙ্গে, আর তারপর মধ্যবিত্ত ভণ্ডামি আঘাত করেছে বারবার। অপমানে লাঞ্ছনায় জর্জরিত হয়েছি। প্রেম, প্রতিরোধ, নিন্দে মন্দ সব কিছু নিয়ে এক অন্তঃক্ষরা সংগ্রামের জীবন আমার। এই যেমন একটা ঘটনা বলি। একদিন ঘরে ছবি আঁকছি, হঠাৎ চন্দ্রা। গরমের ছুটিতে বাড়ি যাওনি কেন? বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? কেন করবে না?
জানিয়ে দিয়েছি কিছুদিন পরে যাবো। হ্যাঁ, এই গরমের ছুটিতে একটা দারুণ কাজ করেছি সন্ধ্যা। চলো তোমাকে দেখ, চলো চলো। আরে সে তো আমি দেখেই এসেছি, তাই জন্য তো তাড়াতাড়ি ছুটে চলে এলাম তোমার কাছে। বাজার তুমি ছবির কাছে ভালো করেছো, কিন্তু ওদের গলা জড়াজড়ি করে দাওনি কেন? গলা জড়াজড়ি? হ্যাঁ, গলা জড়াজড়ি। এ বাবা, সে আবার হয় না। আমি তো অমন ঠাকুরের ছবি দেখে এসেছি। সে এঁকেছো ভালো করেছো, কিন্তু হুবহু যে ওই ছবি আঁকতে হবে তার কি কোনো মানে আছে? তুমি গুরুদেবের বাজার দেবজানি পড়োনি? পড়িনি, তবে শুনেছি বিদায় অনুষ্ঠানের কথা। পড়লে বুঝতে পারছি কচ আর দেবজানি দুজন দুজনকে গলা জড়িয়ে থাকতেই পারত, এমনকি চুমুও খেতে পারত। ধ্যাৎ, কি সব বলছো তুমি? চুমো তাতে এসব আমার হয় না। এই জন্যই তো বলি তোমার নাম রাম কিঙ্কর না হয়ে রুদ্রনাম হলে বেশি ভালো হতো। চন্দ্রা, আর এক পাও ভেতরে ঢুকবে না তুমি। শোনো কিঙ্কর, তুমি আর কোনোদিনও এখানে আসবে না। কেন, কি হয়েছে রূপদি? ওই নামে তুমি আমার একদম ডাকবে না। আমি এটাই বলি, তোমার নয়। যাও, চলে যাও এক্ষুনি এখান থেকে। আর কোনোদিনও আমার চোখের সামনে আসবে না তুমি। কেন তুমি চন্দ্রার পিছন পিছন ঘোরো? তোমায় আমি সাবধান করে দিচ্ছি কিঙ্কর, ভুলে যেও না তুমি কে, তুমি কি, কোথা থেকে এসেছো। যাও, চলে যাও এক্ষুনি এখান থেকে। নিশিকান্ত কি আমাকে নিয়ে ছড়া লিখবে না? লিখবে না ছড়া? রামকিঙ্কর প্রামাণিক নামটা বড়ই হারমোনিক, লিখবে না আমাকে নিয়ে ছড়া? দেখো দেখি তোমার হাতে ওটা কি, মানপত্র পেয়েছো বুঝি? আর কি হাতে? পড়ো 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 পড়ো। আমার মা মারা যাবে আমি জানতাম। আমি কদিন আগে খবর পেয়েছিলাম যে মা অসুস্থ আছে। আমি যেতে পারিনি বাঁকুড়া, আমি যেতে পারিনি। মা, ও মা, তোমার ছেলেটা এসেছে গো, রামকিঙ্কর। তুমি এই দাওয়ায় বসে চুল আঁচড়াইতে পা দুটো মেলে দিয়ে আর আমাকে বলতে কিঙ্কর বিহাটা কর, তোর বউটা দেখে আমার নিদান হোক। তুই তো আমাকে বলতি মা, আমাকে ক্ষমা করে দিস। আমি বিহা করিনি,
আসলে বিহার মধ্যে দিয়ে মানুষ যে সুখটা পায় ওই সুখটা আমি পাই আমার ওই ভাস্কর্যের মধ্যে, ওই মূর্তিগুলানের মধ্যে মা। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে রাস্তা দিয়ে হাঁটবো ওই রাস্তার দুধারে যা কিছু দেখবো ওর সঙ্গে মূর্তি থাকবে, রাস্তার দুধারে আমি মূর্তি করব। আমি বিয়ে করিনি, তবে আমি রাধির সঙ্গে থাকি মা। হ্যাঁ রাধি, অনেক মেয়ে এসেছে জীবনে আমার। ভদ্রলোকের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, সবাই আমাকে চোখ রাগালে, বললে কি আস্পর্ধা। ছোট লোকের মেয়েকে বিয়ে করতে চাইলাম, তখন বলল ছি। আমাকে মনে করিয়ে দিল তোমাদের এই মধ্যবিত্ত সমাজ। আমি কি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করে দিও। আমি যতবার তোমার ছবি তো আঁকতে চেয়েছি, আমি পারি নাই। বারবার তোমার ছবি আঁকতে গেছি, আর ওটা মা সারদা হয়ে উঠেছে। মা সারদা পা মেলে বসে থাকতে। মা আমি জানো, আমি দিল্লি গেলাম। দিল্লির রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গেটের সামনে আমার ভাস্কর্য আছে। হ্যাঁ, যক্ষ যক্ষী। তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিও। ওই যক্ষ আর যক্ষী, যক্ষের হাতে আমি কারখানার যন্ত্র, আর আরেক হাতে আমি একটা টাকার ব্যাগ ঝুলিয়ে দিয়েছি। আর যে যক্ষী, ওর হাতে ধানের শীষ। হ্যাঁ, সমৃদ্ধি সমৃদ্ধি এই কৃষি আর শিল্পের উপরে ভর করে থাকবে, কৃষি আর শিল্প। কিন্তু যতবার ওই যক্ষীর মুখ আমি করতে চেয়েছি, করতে গিয়ে ভেঙেছি, আবার করেছি, সব মুখ আমার ওই রাধির মুখ হয়ে গেছে। আমার রাধি, সব মেয়ে আমার রাধি। রাধি রাধি রাধি। মনে হলো না কি গো? হ্যাঁ, হলো না কি গো? কেন? আবার তুমি ছাই মাছ কিনেছো বাবু? আরে আমাকে যেতে হবে। ওই দেখ সবাই এসেছে, নিশিকান্ত, সুধীর খাস্তগি, বীরভদ্র, ওরা সবাই এসেছে। এই তোমরা যাও, এখন তোমরা চলে যাও। আরে বাবা, কোথায় তোমার নিশিকান্ত, সুধীর খাস্তগি? কেউ নেই যে বাবু, তোমাকে যে মনে ভর করেছে। চলো চলো, তুমি ঘরে ঘুমাবো। চলো চলো তো, চলো ঘরে ঘুমাবে। চলো খেলে আমাকে, চলো চলো দাও। দেখ কেমন চাঁদ উঠেছে, দেখ। আচ্ছা, এই চাঁদের আলো আমি কিন্তু ওই ঘরের কপাট বন্ধ করে ঘুমাতে পারবো না। আমি দাওয়ায় শোবো, আর তুই কপাট বন্ধ করে ভেতরে চাইলে ঘুমবি, কিন্তু আমি ভেতরে ঘুমবো না। এই চাঁদের সঙ্গে আমি কথা বলবো, মাঝামাঝি করবো, মাঝামাঝি। ঠিক আছে ঠিক আছে বাবু, চলো চলো, তুমি ওই দাওয়াতেই শুনে যাও। চলো আস্তে তুমি কি চলো। তুমি যে কি করো বাবু? আমি তোমাকে ছাড়া বাঁচি কি করে? শোনো, রাতে যদি তোমার
শরীর খারাপ করে আমাকে কিন্তু দেখো, তখন যদি তুমি তোমার চাপ পেটে সেবা করতে বলো, সেটা কিন্তু ভালো হবে না গো, সেটা কি ভালো হবে না? কিছুতেই করো। তুমি কে গো দেবী? দাঁড়া, তোমাকে এঁকে নি। দাঁড়া, আমি পেন্সিল, আমার কাগজ পেন্সিল, আমি কি সুন্দর শরীরের ভাঁজ তোমার। মুখটা দেখা, মুখটা দেখা। দেখি পাদু, তুই এখানে কি করছিস? এখানে কি করছিস সাধু? হ্যাঁ, আমি তোর স্বপ্ন পূরণ করতে পারি বলে তুই আমাকে এইভাবে কষ্ট দিয়েছিস, আমাকে ছেড়ে চলে গেছিস। আমি বিশ্বাস কর, আমি রাধের মধ্যে তোকে খুঁজেছি, তোকে পেয়েছি। আমি আর অপমানিত হতে পারবো না রে খালু, আমি আর অপমানিত হতে পারবো না। তুই আমাকে আমাকে ক্ষমা করবি না, আমাকে ক্ষমা করবি না। তুই তো মেডেল হতে চাসনি, তুই মডেল হতে চেয়েছিলি নাকি? না মডেল হতে চাসনি, মেডেল হতে চেয়েছিস, কোনটা বল? মডেল না মেডেল? মেডেল না মডেল? দেখি বিনোদ, তুমি এখানে কি করছো? তোমাকে এই রূপে দেখতে পাচ্ছি কেন? কি হয়েছে তোমার বিনোদ? তোমার অলঙ্কার কোথায়? তোমার রাজপ্রসাদ কোথায়? তোমার অলঙ্কার কোথায়? তুমি তো মণিপুরের রাজকন্যা বিনোদিনী, তোমার অলঙ্কার কোথায়? এই রূপে তোমাকে দেখছি কেন? মনে হচ্ছে যেন তুমি আমাদের একেবারে মাটির একদম সাধারণ। কোথায় গেল তোমার সেই সাজসজ্জা? আমি আসতে চাই না কিঙ্কর, তোমার রঙে নিজেকে রাখতে চাই। বিনোদ, তাই তো অত সহজে রাজপ্রাসাদ থেকে আনা সমস্ত অলঙ্কার আর পোশাক আমি সাঁওতাল বস্তিতে দিয়ে দিচ্ছি, আর সাথে করে নিয়ে এসেছি ওদের অলঙ্কার। তোমাকে শান্তি গেলে, চিনতে গেলে, আপন করে পেতে গেলে এছাড়া অনুভব কোথায়? আচ্ছা বিনোদ, তুমি কি শুধু শিল্পের টানে শান্তিনিকেতনে এসেছিলে নাকি অন্য কোনো কিছু ছিল? সাল 1943, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান ব্রহ্মদেশকে অধিকার করে চলে আসে ভারতবর্ষের জনসীমানা। ধর্মীয় কারণে নবদ্বীপের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল বহুদিন। আমরা ছিলাম নবদ্বীপের মঠের গোস্বামীর কাছে। স্থানীয় বিদ্যাসাগর কলেজের অধ্যাপক পীযূষ দাশগুপ্তের কাছে সাহিত্য, শিল্পী চর্মিলাহির কাছে আঁকা, আর সঙ্গীতাচার্য সুধাময় গোস্বামীর কাছে ব্যক্তিগত তালিম নেওয়া শুরু হল। তারপর ওনাদের পরামর্শ মতো চলে আসে এই বিশ্ববিদ্যালয়। এখানে এসে তোমাকে আর তোমার সৃষ্টিতে দেখে মনে হলো এই তো আমি পেয়েছি, যার জন্য অনেক পথ হাঁটা যায়। আচ্ছা কিন্তু তুমি আমার সঙ্গে যেতে পারো না? কিংবা আমি তোমার কাছে একাতে থাকতে পারি না? বলো ঠিক কর। আমি যা অপমানিত হতে পারবো না। হ্যাঁ, আমাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় আমি কে, আমি কি, আমি সন্তোষ, আমার ভাবছেন নাকি, একটু যে বারবার আমাকে মনে করিয়ে দেওয়া হয়। কিন্তু বিশ্বাস করে আমি তোমাকে পুরো ভালোবাসি। তুমি যে আমার শিল্পের প্রেরণা, আমার
কিন্তু আমি তোমাকে ভাস্কর, আমি তোমাকে ছেড়ে বাকি জীবনটা কিভাবে কাটাবো? বলো না ভাস্কর। আমার ঈশ্বরকে ছেড়ে, আমার স্রষ্টাকে ছেড়ে আমি বেঁচে থাকবো কিঙ্কর। আমি বেঁচে থাকবো। আমি বেঁচে থাকবো তোমার হাতের তৈরি জীবন্ত মুক্তি হয়ে। বিনোদ, আমাকে ক্ষমা করে দাও। বিনোদ শোনো, বিনোদ শোনো, বিনোদ, কোথায় গেলে বিনোদ? বিনোদ, ওইখানে লুকিয়ে আসো। কেন লুকিয়ে আসো? বিনোদ, আমি তোমাকে বড় ভালোবাসি না। এইভাবে এটি চলটা তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? লুটুদিকে দিয়ে আমাকে অপমান করে আবার কেন আমার কাছে এসেছো? চলে যাও তুমি। তুমি কেন বাসাতে জন্য আমার ছোট মাকে কি করো? বাসাতে জন্য আমার চুপ করার তো তুমি কেন আসবে? তুমি তো আমাকে বলেছিলে ওরা চুমু খেতে পারতো। সে আমি বলেছিলাম, কিন্তু তাহলে তোমাকে চুপ আমার ছবি আঁকতে বলেছিলাম। আর ওটা তুমি কি করেছো? দেখছো কি বলবো? আরে লোকে কি কানা নাকি? তোমাকে যে জানা দেখেছো যে কেউ চিনতে পারবে না। আমার শুভ শান্তি দিকে সব খাতা জারি হয়ে গেল। দুটো দিয়েছে শান্তি পেয়ে গেল। দুটো দিয়েছে জানা। চন্দ্রা, আমাকে ক্ষমা করছো। আমাকে ক্ষমা তুমি এটা কি করলে? তুমি কি জানো না তুমি কে? তুমি কি জানো না? আমি কে? আমি অন্তজ। আমি আমার মধ্যেই থাকবো। আমার মধ্যেই আমাকে আর কাটা ছেড়া করো না। কাটা ছেড়া করো না। রাধি, কোথায় যাচ্ছিস? আমি আশ্রম ছেড়ে চলে যাচ্ছি। কেন? যে মানুষটার সঙ্গে এত বছর আছি তাকে ঘিরে এত নিন্দে আমি যা সহ্য করতে পারছি না বাবু। সে মাতাল, সে চরিত্রহীন। আমি চলবো। রাধি শোন, আমার কাছে আয় রাধি, আমার কাছে আয়। তুই এইভাবে আমাকে ছেড়ে চলে যাস না। এইভাবে আমাকে ছেড়ে চলে যাস না। আমি যে তোর মধ্যে সবাইকে খুঁজেছি। হ্যাঁ, আমি বললাম ভদ্রলোকের বিয়ে করতে চাই, আর সবাই আমাকে বললো তোর সঙ্গে তো আমার জড়ামড়ি সম্পর্ক রে। তোর সঙ্গে তো আমার জড়ামড়ি সম্পর্ক। তার শরীরটা যে ভালো নেই, শরীরটা ভালো নেই, বড় কাশছে। বলি দুটো মুড়ি খা, খা খা। তাকে নিয়ে বড় চিন্তা। সে মানুষটা পাবো সারাক্ষণ হয় মূর্তি আকার ভেতরে ঢুকে আছে। তুমিও সব জানিস, ও বলেছে তোমাকে। বড় কষ্ট পাচ্ছে, কিন্তু জানো
তুমি তো আমার মেয়ে, ওর কিছু হলে তো ওই আসছে। সাবধানে সাবধানে আসো, সাবধানে। তুমি তুমি বস বস দেখি হ্যাঁ বলো বলো, আজকে তোমার কি প্রশ্ন? আজকে বলো। আপনি তো জীবনে অনেক ভাস্কর্য করেছেন। কলেজ বাচ্চি, সাঁওতাল মেয়ে, সাঁওতাল পরিবার, রবীন্দ্রনাথ, সুজাতা, এগুলোর মধ্যে আপনার শ্রেষ্ঠ কোনটা? ওই শেষ যেটা আঁকতে গিয়েছিলাম কিন্তু আঁকতে পারলাম না, ওরা করতে দিল না। একটা করতে গিয়েছিলাম মূর্তি, বুঝলে, ওই যে কঙ্কালী তলায়, শান্তিনিকেতন থেকে একটু দূরে কঙ্কালী তলা একটা ধর্মস্থান, সেই ধর্মস্থানে ওই উপাচার নিয়ে যাচ্ছে, আর একটা মানুষ একটা ছাগলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর যে ছাগলটা মুখ ফিরিয়ে এরকম ভাবে মুখ ফিরিয়ে দেখছে তোমাদের এই মানব জাতিটাকে, আর ওই ছাগলের মুখটা আসলে একটা মানুষের মুখ। হ্যাঁ, ওটা আমি বিশ্বভারতী কলা ভবনের সামনে স্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। পরিকল্পিত ভাবেই সেটা বাতিল করে দেওয়া হয়েছে। আজকে আমার শেষ প্রশ্ন, আপনার এই আশ্রম জীবনে কোনো আক্ষেপ? না না, কোনো আক্ষেপ নেই। আক্ষেপ আবার কিসের? এই এতদিন বেঁচে আছি, কত কিছু দেখলাম। তবে হ্যাঁ, অনেক কিছু করতে চেয়েছিলাম, সেগুলো আমার গড়া ভালো না। আর আক্ষেপের কথায় যদি বলো তাহলে একটা আক্ষেপ তো আছে, সেটা আমার একান্তই নিজে। শুনবে, সেদিন আনমনে একটা মূর্তি করছি, হঠাৎ পেছন থেকে ঠাকুরের ডাক। বাবা ঠাকুর আমাকে বললেন, আমাকে একটা মাটি দিত। আমি মাটিটা দিতে যাব, পেছন দিক থেকে প্রতিমা দেবী আমাকে ইশারায় বলবো, একদম দেবে না, একদম দেবে না, বাবা ঠাকুরের ঠান্ডা লেগে যাবে, শরীর খুব খারাপ। আমি দিইনি। কিন্তু আজকে কি মনে হয় জানো, যদি দিতাম, যদি সাহস করে দিতে পারতাম, তাহলে আজ এই বিশ্ব হয়তো একটা অসাধারণ সৃষ্টিকে দেখত। আমি কলকাতায় যাব না। হ্যাঁ, রাধে আমাকে কলকাতায় নিয়ে যাবে না। আমার বাবা ঠাকুর কলকাতা থেকে ফেরেনি, আমিও ফিরবো না। আমাকে নিয়ে যাস না রাধে, আমাকে বরং আমাকে একবার ওই কলের বাঁশির কাছে নিয়ে যাবেন। কলের বাঁশি, হ্যাঁ, ওই কলের বাঁশি, ওই সাঁওতাল রমণীগুলো, ওদের কাছে আমাকে একবার নিয়ে যাবি রাধে। আমার অনেক দিন ওদের দেখা হয়নি। আসলে কলের বাঁশি বাঁচবে, মজুররা সব বেরিয়ে আসবে। ওই সাঁওতাল রমণীগুলো আমাকে অভিযুক্ত করতো, আমাকে বলতো কি, ও ভাস্কর, আমাদের শরীর দেখার এতই স্বাদ তোমার? এই তো কলের বাঁশি বাঁচবে, এক্ষুনি তো মজুরের দল সব পুরুষ মানুষ বেরিয়ে আসবে। ওদের বেরিয়ে আসতে দেখলেও তুমি আমাদের নাইতে নামালে, আমাদের শরীরের ভাঁজ দেখা যাবে। আমাকে একবার কলের বাঁশির কাছে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। আমি ওদের কাছে একটু ক্ষমা চাইবো, আমাকে একবার কলের খারাপ
দেখি আমারই সৃষ্টি আমার দিকে কেন ফিরে আসছে, দেখি আমারই সৃষ্টি আমার দিকে ফিরে আসছে কেন? আমাকে প্রশ্ন করে জর্জরিত করতে চায়। ওরা আমার সঙ্গে কথা বলবে নাকি? কথা বলবে, আমাকে বলবেন ও ভাস্কর কেন আমাকে প্রশ্ন করে জর্জরিত করবে নাকি? এই আমার দিকে ফিরে আসছে কেন? এই আমাকে আমি রামকিঙ্কর বেঞ্চ, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমাদের কাছে। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পানাবারে ও চাঁদ হলো বাবা ঠাকুরের মতো তারও যে আর ফেরা হলো না সুস্থ হয়ে কলকাতা থেকে ফিরল বাবা ঠাকুরের নিথর ভাস্কর। বিয়ে করে সে আমাকে সামাজিক প্রতিষ্ঠা হয়তো দেয়নি, কিন্তু সম্মান জানাতে কোথাও এতটুকু বলেনি গো। যেবার দেশি পত্র পেল ছাত্রছাত্রীরা এনে সংবর্ধনা দেবে, আর মঞ্চে থাকা উপাচার্যের কথা ছিল সে সবার সামনে বলল আমার সঙ্গে মঞ্চে থাকবে আমার দাদি বলেছিল কিছুতেই এসে কলকাতা যেতে চায়নি, কিছুতেই না। কিছু লিখিত অনুমতি দিতে বাধ্য হয়েছিল ডাক্তারের কথা। মারা যাবার দুদিন আগে পিজি হাসপাতালে দেখতে গিয়েছিল প্রিয় ছাত্র সত্যজিৎ রায়। সে বারবার বলেছিল একটা রিক্সা ডেকে আমাকে বাড়ি পৌঁছে দেবে মানে। তার যে আর ফেরা হলো না। যেবার দিল্লি গেলে রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে যজ্ঞের ভাস্কর্য করতে কিছুদিন পর চিঠি এলে তাতে লিখেছিলে, জানিস রাধি এবার কাজ করে না অনেকগুলো টাকা পাবো, আর সেই টাকা দিয়ে তোকে আমি একটা গোবরডাঙ্গার মাঠে বাড়ি করে দেবো। জানিস রাধি আমার চোখের মুখটা ঠিক তোর মতো হয়েছে রে রাধি, ঠিক তোর মতো হয়েছে।
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে? ভরা আমার পরাণখানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না গো উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা, কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরষে, কতই ফলে কতই ফুলে হৃদয় আমার ভরি তুলে, দক্ষ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দিব উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। দিশাহারা রাখে সেই পথ, দিক ভোলার পাগলার হাসে অন্ধকারে। ও চাঁদ, আমি করি নাই গো। মরি না। পরিচয়গুলো করে নিই, আর যারা আমাদের সঙ্গে ছিল আর কি, যাদের জন্য আমাদের আরো স্পষ্ট হতে ছিল দীপক, মঞ্চে রেখে মাইকি, বর্ধন, এবারে সঙ্গে ছিল মঙ্গল মিশ্র, এই লোকটা নিজের অবরোধ। আর যে লোকটার জন্য রাত্রি একবার এলো, চলে গেল, আবার এলো। হয়তো আজকে পশ্চিমবাংলার থেকে এই লোকটা ছিল বলবার কিছুই নেই। আজকে প্রথম সময় একটা আলাদা টেনশন, একটা উন্মাদনা, উত্তেজনা, একটা ভয়। আর এই হাওড়া সৃজন এই দলটির সঙ্গে এর আগে কাজ করবার তো অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু কাজটা করবার আগ্রহ তৈরি হয়েছিল ওদের আন্তরিকতা। আর এমন একটা বিষয়, যে বিষয়টা আমাকে পেয়েছি, একজন অভিনেতা হয়ে ওঠার যে আপনার চেষ্টা আমি প্রতিনিয়ত করতে চাইছি, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। সেই চেষ্টায় এই চরিত্রটির গুণক একটা অসাধারণ নিজের কাছে নিজের পরীক্ষা হলো। এবার শিল্পের ক্ষেত্রে কি হয়, একেবারে হুবহু একটা মানুষকে একদম তার মতন করে যদি দেখাতে হয়, তাহলে সেখানে শিল্প ব্যাপক হয় না। তার জীবন এবং তার জীবনের যে রেখাপাত, সেটা তারই সৃষ্টি ওই ভাস্কর্যগুলোর মতোই। যে কথাটা বললো যে একটা মানুষের ছবি আঁকতে গেলে তার একটা অবয়ব তো আঁকতে হবে বটেই, কিন্তু সেই মানুষটা আঁকতে আসলে তার না হলে নিজে এরকম হবে। এইটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। আজকে আপনারা এত গুণী মানুষরা এসেছেন, আপনাদের যদি নাটক কখনো কোথাও মনে হয় যে এর এই সংশোধন দরকার, তাহলে অবশ্যই সেটা আমাদের কাছে ভীষণ ভীষণভাবে আমরা গ্রহণ করবার জন্য মুখিয়ে আছি। আর যদি ভালো লেগে থাকে আমাদের ছুঁয়ে যায়, তাহলে একটু পাশের মানুষজনদের একটু বলা। তার কারণে এই দলটি তো খুব বেশি ডেট পায় না বা পাবেও না, তো তবু চেষ্টা করবে এই নাটক থেকে আরো কিছু দিন টেনে নিয়ে যাওয়ার। আগামী শো আছে 21 তারিখ, মিনার কথা। আমি এদের সম্পর্কে একটু ওদের নাম বলতে বলবো, আর আমার এই নাটকটার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলবো। বিশেষ করে যেমন আলো, সেট, আমাদের মঞ্চসজ্জা,
তারপর মেকআপ যারা করেছে তাদের নামগুলো একটু বলা এবং আমাদের অভিনেতা অভিনেত্রীদের নাম। তোমরা একটু তোমাদের নাম একটু বলো প্রথম থেকে। এটা হচ্ছে আলো দীপঙ্কর। ও আলো করেছে। আমি সুদীপ ঘোষ না। তোমার সন্দীপ বাধা সৌমিক রায় আমাদের আছে ক্রিকেট, ওরা কোথায় গেল এসে মঞ্চালো কাটায়। মেকআপে ছিলেন আদিদা, আদিদা ছেলেরা আসে, আর মিউজিকে আছে বললেন, কই বললেন? আচ্ছা মনিকা, মনিকা, সঞ্জীবদাকে কিছু দিয়ে পুরস্কৃত করা বোধহয় জ্যেষ্ঠতা, তবু এটা আবার কি? এটা দাম ঠিক করে। যদি আপনারা আসেন, আপনার পরিচিতদের যদি বলেন, তাহলে আমি ভালো থাকবো। নমস্কার।